আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাইলে একটু কমেন্ট করে জানান যে শুনতে পাচ্ছেন আমাকে। আচ্ছা, আমাদের আজকে থেকে হচ্ছে আপনাদের রিভিশন ক্লাসটা শুরু হবে। আপনারাও জানেন যে আজকে থেকে আমাদের রিভিশন ক্লাসের যে সুযোগটা বা সিস্টেমটা সেটা হচ্ছে আমরা আজকে থেকে শুরু করব। এবং আজকের ক্লাসের প্রথম যে অংশটা আমরা রাখছি সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের যে মাথা যাকে আমরা বলছি বারবার ক্লাসের মধ্যে, সেই অংশটা অর্থাৎ জাবেদাকে রাখছি। তো সবার কি অবস্থা আপনাদের? দেখি আপনারা কেমন আছেন বা কোনো বিষয়ে কোশ্চেন আছে কিনা সেটা আগে জানি, জেনে তারপরে হচ্ছে আমরা আমাদের বিষয়বস্তু কি কি আছে সেই জিনিসগুলোতে আমরা আগাবো। ওকে, আচ্ছা। আজকের ক্লাসে আমরা প্রথমত যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে আমাদের যে জাবেদাগুলোতে বেশি প্রবলেম হয়, আমরা বেশি ফেস করি, সেই জাবেদাগুলোকে একটু ভেঙে ভেঙে দেখবো। আমাদের এটাই হচ্ছে আজকে ক্লাসের মূল কাজ। কারণ জাবেদার যদি আমি রিভিশন দিতে যাই, পুরো জাবেদার রিভিশন আমাদের যদি জাবেদাগুলো ক্লিয়ার হয়, অর্থাৎ ডেবিট ক্রেডিট অংশটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, আপনার আর্থিক অবস্থার বিবরণী থেকে শুরু করে অন্য কোনো চ্যাপ্টারে বাদবে না। তো আমাদের জিনিসটা হচ্ছে কোথায়? আমাদের জিনিসটা হচ্ছে আমরা আজকে জাবেদা যেগুলো দেখব সেইগুলোর শেষে আমরা এইচডব্লিউ দিব ওই জাবেদার উপর ভিত্তি করে। এখন ক্লিয়ারলি আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যে এইচডব্লিউ আপনাদেরকে দেওয়া হবে ওই এইচডব্লিউ সাবমিট করা ম্যান্ডেটরি। আপনাকে এডু পরিবারের সাথে থাকতে গেলে ওই অ্যাসাইনমেন্ট বা এইচডব্লিউ যেটাই বলেন ওটা আপনাকে সাবমিট করতে হবে একবারে আবশ্যকভাবে। কারণটা হচ্ছে যেহেতু আমরা রিভিশন ক্লাসে চলে আসছি, রিভিশন ক্লাসের সিস্টেম হচ্ছে আমি আপনাকে পুরো অংশগুলো ধরায় দিব। ওই রিলেটেড যে যে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন গুলো আমি আপনাকে বলে দিব, আপনি আমাকে অ্যাসাইনমেন্ট করে সাবমিট করবেন। আর যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, মনে করেন 1 to 1, সাপোজ নুসাইবার একটা প্রবলেম আছে, ও আমাকে জানালো স্যার আমার এটা প্রবলেম হয়েছে, আমি সেটা সলভ করে দিব। নাহিয়ানে একটা প্রবলেম হয়েছে মনে করেন, সেটা আমি সলভ করে দিব। রিভিশন ক্লাস মিন্স কি? রিভিশন ক্লাস হচ্ছে এইটার মানে দাঁড়াচ্ছে আমরা পুরোটা আগেই জেনে গেছি, ওই জিনিসটাকে সামারি আকারে মেইন প্রবলেম গুলোর উপরে ফোকাস করব। সো জাবেদায় আজকে আমি যেটা করব, মেইন প্রবলেম আমাদের যেগুলো আছে সেটাতে ফোকাস করব এবং সেটার উপর বেস করে এইচডব্লিউ দিব। ওকে, সো আপনাদের কাজ কি হবে, যার যেখানে প্রবলেম আছে সেই কোশ্চেন গুলো আমাকে করতে পারবেন। আজকের ক্লাসে ইচ্ছে মতো কোশ্চেন করতে পারবেন, পুরো প্ল্যাটফর্ম ফ্রি করে দিলাম আপনাদের জন্য। বলেন, হাসু আপা ভালো আছে? আমার খোঁজ নিলেন না, হাসু আপার খোঁজ নিতে শুরু করে দিলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইচডব্লিউ গ্রুপে জমা দিবেন। গ্রুপের সাথে কারোর কানেকশন না থেকে থাকলে আহ জি, আহ আমাদের মামুন স্যার নতুন জয়েন হয়েছেন। সো মামুন স্যারও তো ভালো ক্লাস নেন। মামুন স্যার এই জন্য লাস্ট 2টা ক্লাস উনি নিছেন, আমি আজকে আবার চলে আসলাম, সমস্যা নেই। আমরা দুইজনই তো নিব, সমস্যা কি? কোনো আপত্তি আছে কারো? আপত্তি থাকবে না, স্যারও তো অনেক ভালো ক্লাস নেন। এখন বিষয়টা হচ্ছে আহ যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা কেউ যদি কোনো গ্রুপে অ্যাড না থেকে থাকেন কাইন্ডলি আমাকে জানান, আপনাদেরকে অ্যাড করার ব্যবস্থা করব। বাট এইচডব্লিউ দেওয়া ম্যান্ডেটরি। আমি কিন্তু বলতেছি অভিভাবককে ফোন দেওয়া হবে, এটা মাথায় রাখেন। এখন আসেন সবার আগে পণ্য ক্রয় সংক্রান্ত যাবে না, একবারে স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে, আপনারা আমি জানি অনেক কিছু জানেন, এখন আপনাদের কাছে এগুলো পারার কথা। এই পণ্য ক্রয় সংক্রান্তের ভেতরে আপনার হচ্ছে বেসিক্যালি এই 4টা জাবেদা দেখা যায়। এই 4টা জাবেদা ছাড়া সাধারণত পণ্য ক্রয়ে আর কোনো ধরনের জাবেদা আসে না, কোন পরীক্ষায় আসেনি এই পর্যন্ত। তার মানে হচ্ছে আমাদের পুরো সামারি হচ্ছে এই 4টা জিনিস, যেখান থেকে প্রশ্ন হোক না কেন কি হবে, এই 4টা জিনিসের মধ্যে থেকে আপনার প্রশ্নটা সবসময়ই থাকবে। এখন আসেন প্রথমটা কি বলা হয়েছে, পণ্য ক্রয়। এই জিনিসটাকে আমি একটু ভেঙে দিই। সেটা হচ্ছে শুধুমাত্র পণ্য ক্রয় যদি লেখা থাকে সেটার অর্থ হচ্ছে নগদে ক্রয় করা হয়েছে, বাকিতে তো উল্লেখই নাই, দ্যাট মিনস এটা হচ্ছে নগদে পণ্যটা ক্রয় করা হয়েছে। অথবা আপনার লেখা থাকতে পারে নগদে পণ্য ক্রয়, অথবা লেখা থাকতে পারে কাঁচামাল ক্রয়। সবগুলো কথার মিনিং একই দাঁড়ায়, অর্থাৎ পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় বা কাঁচামাল ক্রয়, এই 3টা কথার মিনিং একই, 3টা জিনিসই আসতে পারে। সো আমাদেরকে কি করতে হবে তাহলে? ওকে, ভেরি গুড মিথিলা, আপনার জিনিসটা আমি মাথায় রাখলাম, ওটা আমি সলভ করে দিব। আচ্ছা, এখন আসেন 1 নম্বরটা আমরা একটু সলভ করি। এটার জাবেদা তো আপনারা পারেন, আমি জানি এগুলো আপনারা এখন পারেন সবকিছু।
তাহলে আমাদের প্রথম জাবেদাটা কি দাঁড়ালো? পণ্য ক্রয় বা নগদে পণ্য ক্রয়। আপনারা কিভাবে এইচডব্লিউ দিবেন সেই স্ট্রাকচারটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন, জিনিসটা হচ্ছে নগদে পণ্য ক্রয়, তাহলে কি দাঁড়ালো? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওকে, এইটুকু তো জাবেদা করলেন। পরে আপনাদের কাজ কি হবে? এইচডব্লিউ তে এই জায়গায় অ্যারো চিহ্ন দিবেন, দিয়ে লিখবেন ক্রয় হিসাব। ক্রয়টা কি জাতীয় হিসাব? ব্যয় হিসাব। পাশে মাস লিখবেন। হিসাব বিজ্ঞানে দুইটা জিনিস জানতে হয়, এক হচ্ছে ডেবিট ক্রেডিট করা, আর এই যে ক্রয়টা ডেবিট হলো এই জিনিসটা কি হিসাব সেটা জানা। এটা জানতে পারলেই জানা, এর বাইরে হিসাব বিজ্ঞান নিয়ে আপনার খুব বেশি মাথা ঘামানোর দরকার পড়ে না। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর এই ক্রয় হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব। গেল সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ হচ্ছে আমি লিখবো এখানে ব্যয়টা কি হয়েছে? বৃদ্ধি পাইছে, জাস্ট লিখবো বৃদ্ধি, আমার কাজ শেষ। নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের সম্পদ হিসাব। কি হিসাব? সম্পদ হিসাব। এই সম্পদ হিসাবটা কি হয়েছে? কমে গেছে, কারণ হচ্ছে আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট হয়। এখন বলেন তো আপনারা বুঝছেন কিনা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন? বুঝতে পারছেন? সবাই বুঝছেন? ক্লিয়ার সবার কাছে? এর ওপরে আপনি একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে, আমাদের এখানে সিরিয়াল দেওয়া নাই, তবে সিরিয়াল ধরে নেওয়া যাবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আপনি শুধু লিখবেন পণ্য ক্রয় সংক্রান্ত লিখে 1 2 3 4 লিখে এভাবে সাবমিট করবেন। আমি চাই আপনাদের পুরো বেসিকটা ক্লিয়ার হোক সুন্দর মতো। কে বোঝেন নাই? রাহি বোঝেন নাই? রাহি? ওকে, আচ্ছা রাহির আবার একবার বলি। সেটা হচ্ছে আমাদের এই জাবেদাটা কিসের? পণ্য ক্রয় সংক্রান্ত না? তো উপরে হেডিং দিবেন পণ্য ক্রয় সংক্রান্ত। খাতায় হেডিং দিবেন। দেওয়ার পরে এখানে কি আছে? এখানে মনে করেন সিরিয়াল দেওয়া নাই আমাদের এখানে, তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার ধরে নেবেন, ওটা আমি বুঝে যাব। দেন এইখানে জাস্ট লিখবেন 1 নাম্বার, তারপরে ওটা ডেবিট ক্রেডিট করবেন। ডেবিট ক্রেডিট করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো ক্রয়টার কারণে কি বৃদ্ধি পায়? ব্যয় বৃদ্ধি পায়। এটা কি জাতীয় হিসাব? ব্যয় জাতীয় হিসাব। ব্যয় হিসাব ডেবিট, সম্পদ, সম্পদ হিসাব। এখন ব্যয় বৃদ্ধি পাইছে আর সম্পদটা কি হয়েছে? হ্রাস পাইছে। এভাবে লিখে দিবেন। রাহি ক্লিয়ার হয়েছেন? এখন ক্লিয়ার? রাহি? ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, পরেরটা বলছে বাকিতে পণ্য ক্রয়। বাকিতে কি বলছে? বাকিতে পণ্য ক্রয়। এই অংশটাতে দেখেন, বাকিতে বলছে পণ্য ক্রয়। এই যে বাকিতে পণ্য ক্রয়, এই অংশটুকু, এটা একটা অংশ। সেকেন্ড আর একটা অংশ আপনি যদি যাই, সেটা হচ্ছে এই যে মাহিমের নিকট হতে পণ্য ক্রয়। দেখেন, দুইটা জায়গা একটু খেয়াল করেন খুব ভালো মতো। এক হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, আর ধারে পণ্য ক্রয় তো একই জিনিস, এটা খুব ইজিলি বুঝে যাবেন যে ধারে মানে হচ্ছে বাকিতে। তো বাকিতে পণ্য ক্রয়, আর একটা জিনিস আমি একটা ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসছি, সেটা হচ্ছে মাইমের নিকট হতে পণ্য ক্রয় বা মাইমের নিকট হতে ক্রয়। কখনো যদি কারোর নাম স্পষ্ট উল্লেখ থাকে, দ্যাট মিনস সেটা বাকিতে। এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে কখনো যদি কারোর নাম উল্লেখ থাকে সেটা হচ্ছে বাকিতে। তার মানে মাইমের নিকট হতে পণ্য ক্রয়, কারোর নাম উল্লেখ থাকলে সেটা বাকিতে, আমরা বুঝে গেছি। তার মানে এই জিনিসটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে তাহলে 2 নম্বরে ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে তাই কি হবে? বাকির সাথে সবসময় পাওনাদারের সম্পর্ক, কারণ হচ্ছে আমার তাকে টাকা দিতে হবে, আমি যেহেতু কিনছি তাকে আমার টাকা দিতে হবে।
তো এই ক্রয়টা আমার কি, ক্রয়টা হচ্ছে ব্যয় হিসাব, আর এই পাওনাদারটা আমার জন্য কি, এটা দায় হিসাব। ব্যয়টা কি হয়েছে, ব্যয়টা বৃদ্ধি পাইছে, আর দায়টা কি হয়েছে, দায়টাও বৃদ্ধি পাইছে নাকি? কারণ দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই দুইটা জাবেদার মধ্যে কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা বলেন, না থাকলে আমি পরেরটাতে যাব। ওকে, রেসপন্স করবেন, যেহেতু রিভিশন ক্লাস যত দ্রুত যাওয়া যাবে আপনাদের জন্য ভালো, ক্লাসটা যত দ্রুত নিয়ে যেতে পারবো ইফেক্টিভ হবে। ওকে, আর যা ইচ্ছা করছেন তো করতেই পারবেন। এখন আসেন পরে, চেকে পণ্য ক্রয় বা ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয়, এই জায়গাটাতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে চেকে পণ্য ক্রয়, এটা একটা কথা, আর হচ্ছে ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয়, তা আরেকটা কথা। জিনিসটা ক্লিয়ার যদি করি, চেকে পণ্য যদি আমি ক্রয় করি, চেকের মাধ্যমে পণ্য ক্রয় করলে সেখানে ব্যাংক আসবে, ব্যাংক ছাড়া তো চেক হয় না। আব্বা ছাড়া যেরকম বাচ্চা হয় না, বা বাবা মা ছাড়া যেমন সন্তান হয় না, ঠিক তেমনি ব্যাংক ছাড়া চেক হবে না। সহজ হিসাব, যেহেতু ব্যাংক ছাড়া চেক হবে না, তাই আমাদের যদি চেকে পণ্য ক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের ক্রয় হবে ডেবিট, আর যেহেতু আমাদের চেক বা ব্যাংকের টাকা কমে যাচ্ছে তাই ব্যাংক হবে ক্রেডিট। তাহলে এখন আমাদের এটা কি দাঁড়ালো, 3 নাম্বার, ক্রয় হিসাব ডেবিট, সাথে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব তো আমরা আগেই চিনে গেছি, দেখেন এই জিনিসটা, এক জিনিসটা বারবার বলার বারবার লেখার দরকার নাই। এই যে দেখেন ক্রয় হিসাব যেটা, এটা কি জাতীয় হিসাব আমরা বলছি, ব্যয় জাতীয় হিসাব, তার মানে এখানেও ক্রয় হিসাবটা একই হবে। ক্রয় হিসাবটা কি হবে, ব্যয় হিসাব হবে। আর এখানে যেটা হবে, এই ক্রয় হিসাব কি হয়েছে, বৃদ্ধি পাইছে। ব্যাংক হিসাবটা কি জাতীয় আমাদের হিসাব, সম্পদ হিসাব। আর এই সম্পদটা আমাদের কি হয়েছে, হ্রাস পাইছে। বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ রাফিন, খুব ভালো। এই হচ্ছে বিষয়। এখন আসি পরে, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে প্রদেয় নোটের মাধ্যমে ক্রয় বা প্রদেয় বিলের মাধ্যমে ক্রয়। প্রদেয় শব্দের অর্থটা কি, প্রদেয় শব্দটার অর্থ হচ্ছে, শব্দের মিনিং জানতে হবে। এই যে প্রদেয় নোট কি আর প্রদেয় বিল কি, এই দুটো জিনিসের একটু ডিফারেন্সটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, লেখা আরো স্পষ্ট করে দিব, সমস্যা নেই, কমেন্ট করতে থাকবেন, কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রদেয় শব্দের অর্থ কি, প্রদেয় শব্দের অর্থ হচ্ছে যেটা আমাকে দিতে হবে, আমি এখনো দেই নাই, অর্থাৎ আমার কাছে আমার জন্য একটা খরচ, তবে আমি এখনো সেটা দেই নাই, দিতে হবে। এখন আসেন প্রদেয় নোট আর প্রদেয় বিল কি। প্রদেয় নোটটা হচ্ছে যখন সরকারি কোনো স্টাম্পে আপনি লিখিতভাবে দিবেন যে আমি তোমার থেকে বাকিতে পণ্য ক্রয় করতেছি, আগামী 6 মাস পরে আমি তোমাকে টাকা ফেরত দিব, যখন স্টাম্পে লিখে দিবেন তখন সেটা হয়ে যাবে প্রদেয় নোট। হয় না মাঝে মধ্যে যে আমরা দেখবেন বাবারা যখন কারো কাছ থেকে অনেক বেশি টাকা নেয় তখন ওই টাকাটার জন্য স্টাম্প করে, স্টাম্পে লিখিত হয় এবং দুইজন সাক্ষী থাকে। প্রদেয় নোটের ক্ষেত্রে আপনি কারো কাছ থেকে যদি বাকিতে একটা ফ্রিজ কেনেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার দুইজন, অর্থাৎ আপনি কিনবেন আর সে বিক্রি করবে, দুইজন ব্যক্তি ওই স্টাম্পে লিখিত থাকবে। সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের দুইজনের মাঝখানে আরো দুইজন সাক্ষী থাকবে, যারা সাক্ষী দিবে যে হ্যাঁ আপনি বাকিতে কিনছেন এবং 6 মাস পরে তাকে টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন। এটাকে বলা হয় প্রদেয় নোট। আর প্রদেয় বিলটা হচ্ছে কি, যেখানে কোনো সাক্ষীর দরকার নেই, জিনিস একই, অর্থাৎ স্টাম্প হবে, বাট সেখানে কোনো সাক্ষীর দরকার নেই, আপনারা দুইজন মিলে একটা কাগজে বা স্টাম্পে লিখে ফেললেই আনা। প্রদেয় নোট আর প্রদেয় বিলটা বুঝতে পারছেন, কাছাকাছি দুইটা জিনিস বাট একটু ডিফারেন্ট। বুঝতে পারছেন রাহি, মিথিলা, নুসাইবা, মেহজাবিন, বুঝছেন?
নাহিয়ান, জারিফ, রাফিন রেসপন্স করেন, আমি আগেই বলছি। কিন্তু রিভিশন ক্লাস তার মানে হচ্ছে আপনি যখন নতুন নতুন সাইকেল চালানো শিখছিলেন তখন 2-1 পা করে চালাইছেন, আর যখন পুরো দমে সাইকেল চালানো শেষ, এখন হচ্ছে আপনি রেসে আসছেন, তখন আপনাকে কি করতে হবে, সাইকেলটা একটু জোরে প্যাডেল দিতে হবে। ওকে, সো সবাই মিলে রেসপন্স করলে যেটা হবে, ক্লাসটা খুব মজার হবে। মিথিলা বলেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তাহলে প্রয়োজন নোটের মাধ্যমে যদি আমি ক্রয় করে থাকি তাহলে আমার কি হবে? আমার আর কি হবে? আমার কিছুই হবে না। আচ্ছা, প্রয়োজন নোটের মাধ্যমে আমি যদি ক্রয় করে থাকি 4 নাম্বার, তাহলে যেটা হবে, নরমালি ছিল ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু প্রদেয় নোটের মাধ্যমে আমি ক্রয় করছি তাই প্রদেয় নোট হিসাব ক্রেডিট। আমার জন্য ক্রয় হিসাবটা কি? ব্যয় জাতীয় হিসাব, আর প্রদেয় নোটটা হচ্ছে দায় জাতীয় হিসাব। ব্যয় আমার কি হয়েছে? বৃদ্ধি পাইছে, আর দায়টা আমার কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এটার মাধ্যমে কয়েকটা জিনিস শেখা হয়ে গেল। এক হচ্ছে আপনি ডেবিট ক্রেডিট করতে পারলেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ গেল, আপনি শিখে গেলেন। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আপনি বুঝে গেলেন যে কোনটা কোন জাতীয় হিসাব। আপনার কাছে খুব স্পষ্ট হয়ে গেল যে এটা ব্যয়, এটা দায়, এটা সম্পদ, আপনি টোটালি ক্লিয়ার। তার মানে রেওয়া মিলেও আপনার আটকাবে না। এখন আপনি যখন এইখানে বুঝতেছেন যে এটা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, তার মানে আপনার হিসাব সমীকরণও ক্লিয়ার। মানে বুঝতেছেন, এক জায়গা দিয়ে আপনার পুরা অ্যাকাউন্টিং এর আপনি বস, সলিউশন হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল, আমরা যেটা দেখলাম, পণ্য ক্রয় সংক্রান্ত যে প্রবলেম, এই প্রবলেমটা টোটালি সলভ। কারো কাছে এই প্রবলেম নিয়ে কোনো ধরনের আপত্তি আছে? হ্যাঁ, 1-এর মধ্যে 3। এই জন্য আমি আপনাদের জন্য এভাবে প্যাকেজ করছি যাতে একবারে আপনাদের প্রবলেম গুলো সলভ হয়ে যায়। কারো কোনো প্রবলেম আছে? নাই না? নুসাইবা, এখন লেখা বোঝা যাচ্ছে? ডেটা একটু বুঝাই দিব। ডে 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 কোনটা ডে? ও, দায়টা আমি ডে পড়ছি, বুঝছেন, সরি। আচ্ছা, দেখেন, একটু লাল কালি ইউজ করি, ভাল লাগে, বুঝছেন, লাল কালি ইউজ করতে। এই যে প্রদেয় নোট, প্রদেয় নোটটা কি? আপনি যখন বাকিতে কিনবেন, সাপোজ আপনি হচ্ছে কাস্টমার, আমি হচ্ছে সেলার, মানে আমি বিক্রি করতেছি, আপনি আমার কাছে এসে বাকিতে পণ্য কিনছেন। হ্যাঁ, যখন পণ্য কিনবেন তখন আপনার খরচ হয়েছে না, তার মানে ক্রয় বাড়ছে, ক্রয় হিসাব ডেবিট। আপনি যখন আমার থেকে বাকিতে কিনতেছেন, আপনি আমাকে বলে যাচ্ছেন, স্যার 6 মাস পরে আমি যে দুনিয়ায় থাকি না কেন, মঙ্গল গ্রহে থাকলেও আপনাকে টাকা দিয়ে যাব। তার মানে কি, এটা আপনার জন্য দায় না যে 6 মাস পরে আপনি আমাকে টাকা দিতে বাধ্য থাকবেন? আপনি আমার কাছে রেসপন্সিবল, লায়াবল হয়ে গেছেন। তার মানে আপনার একটা রেসপন্সিবিলিটি বা দায় তৈরি হয়ে গেছে। সে জিনিসটা হচ্ছে আপনার দায় বৃদ্ধি পাইছে। এক কথায় আপনার দায়টা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। দায় যদি বাড়ে, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানে 5টা হিসাব ছিল। ব্যয় আর সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। আর বাকি সবাই বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। তো দায় যেহেতু বৃদ্ধি পাইছে, তাই হচ্ছে ক্রেডিট হয়েছে। এখন বুঝতে পারছেন রাহি? হ্যাঁ, দোকানদার। ওকে, থ্যাংক ইউ। আপনারা যে এত কমেন্ট করতেছেন, প্রবলেম গুলো বের করতেছেন, এটাই তো জরুরি, আমি তো এটাই চাই। আপনারা ভালো রেজাল্ট করেন, এটাই সব থেকে বেশি মন থেকে চাই। আপনাদের যত কোশ্চেন আছে সেটা সলিউশনের জন্যই তো আসছি না। এখন আসেন পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদা। পণ্য বিক্রয় সংক্রান্ত জাবেদার ভেতরে যে অংশটা আছে সেটা হচ্ছে প্রথম অংশ, পণ্য বিক্রয়, ঠিক আগের কথাটাই। শুধুমাত্র পণ্য বিক্রয় যদি লেখা থাকে, ওইখানে যদি স্পষ্ট করে না লেখা থাকে যে বাকিতে বিক্রয়, অথবা কারোর নাম যদি উল্লেখ না থাকে, তার মানে সেটা নগদে বিক্রয়। এটা মাথায় রাখবেন। কেউ আগ বাড়ায় 2 লাইন ভেবে আবার বসে থাকবেন না যে এটা মনে হয় বাকিতে বিক্রয়। এত ভাবার দরকার নেই, একটু কম ভাবলেই হবে।
আর যদি স্পষ্ট লেখাই থাকে যে নগদে পণ্য বিক্রয়, তাহলে তো কাজ শেষ। ওদের লিখেই দিছে নগদে, তার মানে আপনার আর কোনো প্যারাই নাই। যদি নগদে লিখেই দেয় যে নগদ শব্দটার যদি উল্লেখ থাকে, তাহলে তো আপনার আর কোনো প্যারাই নাই। আপনি একবারে খাপের খাপ মোতাকাব্বিরের বাপ, এরকম একটা অবস্থা হয়ে যাবে। ভেরি গুড। আমারে মিস করতেছেন? ওকে, মিস করেন, সমস্যা নাই। আমিও অলসো মিস ইউ, বুঝছেন? আমিও আপনাকে অনেক বেশি মিস করতেছি, আমি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করব, আর করতেছিও, সমস্যা না, আপনারা অনেক দূরে আছেন। চলেন ক্লাসে যাই। এখন হচ্ছে পণ্য বিক্রয় আর নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা, এটা যদি আমরা জাবেদা করি তাহলে কি হবে? এখন দেখেন, সহজ কথা হচ্ছে, আপনার কি নগদ টাকা বাড়তেছে না? যখন আপনি পণ্য বিক্রি করলেন, তখন কি হলো? আপনার নগদ টাকা কোম্পানিতে আসলো, তার মানে নগদান হিসাব ডেবিট। আর যখন বিক্রি করতেছেন, বিক্রি শব্দটা কি? বিক্রয়টা কি জাতীয় হিসাব? আয় জাতীয় হিসাব, তাই হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আসেন, নগদানটা কি জাতীয়? এটা হচ্ছে সম্পদ। আর বিক্রয়টা কি জাতীয়? এটা হচ্ছে আয়। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়, তাই এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সম্পদটা বৃদ্ধি পাইছে। আর আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, আমরা এটাও দেখতে পাচ্ছি আয়টা বৃদ্ধি পাইছে। এটা গেল আমাদের যাবে না। ভেরি গুড, আপনারা তো সব অ্যান্সার করে দিচ্ছেন, থ্যাংক ইউ। তারপরেরটা কি বলা হয়েছে? তারপরেরটা বলা হয়েছে বাকিতে পণ্য বিক্রয় বা ধারে পণ্য বিক্রয়, একই কথা। আর কারণ নাম উল্লেখ করা হয়েছে, যদি নাম উল্লেখ করা হয় যে তার কাছে বিক্রি করছেন, মাসুমের কাছে, মাসুমের ভাইয়ের কাছে, মাসুমের আব্বার কাছে, ছেলের কাছে, যার কাছে বলুক না কেন, যদি নাম উল্লেখ থাকে, তাহলে জিনিসটা হচ্ছে, এক কথায় বললে, এটা হচ্ছে বাকিতে বিক্রয়। বাকিতে বিক্রয়, বিক্রি যেহেতু আপনি করছেন, তার মানে আপনার আয় হয়েছে। বিক্রি যখন, সরি, বিক্রি যেহেতু আপনি করছেন, তার মানে আপনার আয় হয়েছে, তার মানে আমরা বলতে পারি বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব কি? ক্রেডিট। আর যেহেতু বাকিতে বিক্রি করছেন, তার মানে কি? দেনাদার হয়েছে না? আপনি যার কাছে বাকিতে বিক্রি করছেন, ওই ব্যক্তির থেকে তো আপনি টাকা পাবেন, সেটা আজকে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনি কি পাবেন? টাকাটা তার থেকে পাবেন। তার মানে কি হলো? দেনাদার হিসাব ডেবিট। আর দেনাদার হিসাব যেহেতু ডেবিট, তাহলে দেনাদারটা হচ্ছে আমাদের সম্পদ। সম্পদটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আর সাথে কি হলো? বিক্রয়টা হচ্ছে আয়, আয়টা কি পাইলো? বৃদ্ধি পাইলো। কারো কোনো কোশ্চেন আছে এই অংশ পর্যন্ত? বলেন তো, কারো কোনো প্রবলেম আছে? নাই। ওকে, থ্যাংক ইউ। আপনাদের এই ক্লাসের পুরা নোট সহ চলে যাবে আপনাদের গ্রুপগুলোতে। কাজ কি হবে, একদম শেষ পর্যন্ত থাকবেন, এইচডব্লিউ কি দিব সেটা দেখতে পাবেন, যদি আমি গ্রুপে আবার লিখে দিব। আর এইচডব্লিউ না পাইলে একটা একটা করে গার্জিয়ান ফোন দিব, আমি দিব। সাপোর্টিভ টিম দিবে না, আমি দিব, বুঝতে পারবেন। আর আমি ফোন দিলে কি অবস্থা হবে তখন বুঝবেন। ওকে, এরপরে আসেন, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 2200 টাকা, কি উল্লেখ আছে? চেক কথাটা উল্লেখ আছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় অথবা পণ্যের, ব্যাংকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেক বা ব্যাংক কথাটা যদি স্পষ্ট উল্লেখ থাকে, তার মাধ্যমে কি? চেক যদি উল্লেখ থাকে সেটা হচ্ছে ব্যাংক, আর হচ্ছে ব্যাংকের মাধ্যমে উল্লেখ থাকলে তো সেটা ব্যাংকই হয়ে যাবে। কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি, নেটওয়ার্ক ইস্যু বা কিছু? নেটওয়ার্ক ইস্যু দিচ্ছে? হ্যাঁ হয়েছে মিথিলা। ওকে, ফোন দেওয়ার কথা কি সেটা আমি আবার পরে বলবো, সমস্যা নাই। ফোন দিব কিনা কি করব সেটা দেখতে পাবেন।
সম্ভবত আমার কাছে মনে হলো একটু নেটওয়ার্ক ইস্যু, তাই আমি একটু ক্যামেরাটা অফ করে আবার অন করলাম। ওকে, চলেন। এখন হচ্ছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে আমাদের জাবেদা কি হবে? বিক্রি যেহেতু করছেন তাহলে বিক্রয় ক্রেডিট হবে, এটা আমরা সবাই জানি। তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট। আর চেকের মাধ্যমে যেহেতু বিক্রি করছেন তার মানে আপনার ব্যাংকে টাকা আসছে, ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকটা কি জাতীয় হিসাব? সম্পদ। আর বিক্রয়টা কি জাতীয় হিসাব? আয়। সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পাইছে, আয় কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এখন বলেন, কারো কোনো প্রবলেম আছে কিনা এই সেকশনটাতে? কারো প্রবলেম আছে? ওকে, ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন পরের সেকশন, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত। স্থায়ী সম্পদ যদি ক্রয় আর বিক্রয় হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তাহলে কি কি ধরনের ডিফারেন্সটা আমরা দেখবো, যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কেমন হবে আর স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের সময় কি ধরনের কাজ হবে। এখন দেখেন, প্রথমে কি আছে? আসবাবপত্র ক্রয় বা নগদে আসবাবপত্র ক্রয়। সহজ জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে একই কথা দুইবার তিনবার, এইবার দিলে তিনবার হবে বললাম। আসবাবপত্র ক্রয় বলছে, এখানে বলে নাই নগদে না বাকিতে। কোনো কিছু স্পষ্ট উল্লেখ না থাকার অর্থ সেটা সবসময় নগদে, আর যদি নাম উল্লেখ থাকে তার মানে হচ্ছে সেটা বাকিতে। নেটওয়ার্কে ঝামেলা করতেছে আপনাদের না আমার? একটা মিনিট, আমি একটু দেখি তো নেটওয়ার্কে কি ঝামেলা করে। নেটওয়ার্কও আপনাদের সাথে মজা নেয়, বুঝলাম না ব্যাপার স্যাপার। কথা শুনতে পাচ্ছেন না এখন? এখন ক্লিয়ার মনে হচ্ছে? রাফিম, এখন ক্লিয়ার নাকি প্রবলেম মনে হচ্ছে? বুঝছি। নেটওয়ার্ক তো বাংলাদেশের নেটওয়ার্ক একটু প্রবলেম হয়, বুঝছেন। আচ্ছা, আসেন, আসবাবপত্র ক্রয় বা নগদে আসবাবপত্র ক্রয় 25,000 টাকা। এখন তাহলে কি জাবেদা হবে? আপনি যদি আসবাবপত্র ক্রয় করে থাকেন তাহলে আসবাবপত্র যেহেতু আপনার জন্য একটা সম্পদ, তাই আসবাবপত্র হিসাব হবে ডেবিট। আর এই সম্পদটা ক্রয় করতে গিয়ে আপনার নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এটা কি জাতীয় হিসাব? সম্পদ। এটা কি জাতীয় হিসাব? সম্পদ। এটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আর এটা কি হয়েছে? হ্রাস পাইছে। ওকে, পরেরটা আসেন। পরেরটা কি বলছে? বাকিতে আসবাবপত্র ক্রয়। কিসে আসবাবপত্র ক্রয়? বাকিতে আসবাবপত্র ক্রয়। অথবা যদি এরকম নাম কোনো উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি নাম উল্লেখ থাকে আর হচ্ছে আপনার বাকিতে লেখা স্পষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? লেকচার শিট তো আগে সবগুলাই দেওয়া আছে স্যার, এগুলো সবগুলা লেকচার শিট দেওয়া আছে। এখন আসেন, তাহলে যদি বাকিতে আসবাবপত্র ক্রয় করেন যাবে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট,
আর বাকিতে যেহেতু কিনছেন তার মানে হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। তো আসবাবপত্র আপনার জন্য কি ছিল? এখানেই তো বুঝে গেছেন আসবাবপত্র হচ্ছে সম্পদ। এই সম্পদটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আর পাওনাদারটা আপনার জন্য কি? দায়। দায়টা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। জারিফ ঠিক সময় মতো পৌঁছায় যাবে, চিন্তা করেন না আপনি, আপনারা আমি ফোন দিয়ে বলে দিব। আচ্ছা, এখন বলেন, কারো আপত্তি আছে 2 নম্বরে? কারো কোনো প্রবলেম আছে? নুসাইবা, নিশাত, আপনাদের কারো কোনো প্রবলেম আছে? বুঝছেন 2 নম্বরটা? ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, বলছে চেকের মাধ্যমে অফিস সরঞ্জাম ক্রয়। চেকের মাধ্যমে যদি আপনি কোনো অফিস সরঞ্জাম ক্রয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে? চেকের মাধ্যমে যদি কেনেন তার মানে নিশ্চয়ই ব্যাংক থেকে টাকা চলে যাবে। আপনার ব্যাংকের টাকা কি হবে? নিশ্চয়ই ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে চেকের মাধ্যমে যদি ক্রয় করা হয় তাহলে অফিস সরঞ্জাম যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে কি হবে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর যেটা হবে সেটা হচ্ছে আপনার যেহেতু চেকের মাধ্যমে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জামটা হচ্ছে আপনার জন্য সম্পদ, এটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আর ব্যাংক হিসাবটা হচ্ছে আপনার জন্য সম্পদ, বাট এটা হচ্ছে হ্রাস পাইছে। আমারে তো হাসু আপা দাওয়াত দিছে অনেক আগে, যাইতে পারতেছি না। বেডিরে কইলাম যে দেশে আসতে একটু, আহ আসলো না বেডি, বুঝছেন? এই কষ্ট রাখার জায়গা নেই। ওকে, পরেরটা আসেন। আসবাবপত্র বিক্রয় 7,000 টাকা, নগদে আসবাবপত্র বিক্রয় 7,000 টাকা। যদি লেখাই থাকে যে আপনি আসবাবপত্র বিক্রি করছেন, এই যে এতক্ষণ তো ক্রয় করছিলেন, এখন বলছে আসবাবপত্র বিক্রয় 7,000 টাকা, নগদ না বাকিতে স্পষ্ট উল্লেখ নাই। তবে যদি নগদ বা বাকিতে উল্লেখ না থাকে আমরা জানি সেটা নগদে হয়। নগদে যদি আসবাবপত্র আপনি বিক্রয় করে থাকেন, আসবাবপত্র বিক্রয় করে থাকলে সেটা কি হবে? আসবাবপত্র কমে গেল। আর যেহেতু নগদে বিক্রি করছেন তার মানে আপনার নগদ টাকা আসলো। মানে এক কথায় এই জাবেদার উল্টাটা হবে। যখন আপনি বিক্রি করবেন, ক্রয় আর বিক্রয়টা সবসময় উল্টা হয়। তাহলে হবে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো নগদান হিসাবটা কি জাতীয় হিসাব? সম্পদ। আর আসবাবপত্রটাও সম্পদ। এই সম্পদটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে, এই সম্পদটা হ্রাস পাইছে। এই হচ্ছে কাজ ছিল। এই চারটা বুঝছেন কে কে বলেন? হাসু আপার মানে হচ্ছে আমাদের হাসিনা আপা, বুঝছেন? আমাদের শেখ হাসিনা আপা। ওকে, ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই 4 নাম্বার পর্যন্ত। 5 নাম্বারে কি বলছে? বাকিতে আসবাবপত্র বিক্রয় হয়, তাহলে এটা জাবেদা কি হবে? এটা জাবেদা, এখন বিক্রি যেহেতু করছেন তাহলে দেনাদার ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। এরপরে বলছে চেকের মাধ্যমে আসবাবপত্র বিক্রয়, তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই জিনিসটা আমি আর লিখলাম না, একই কথা বারবার রিপিট করার দরকার নেই। বলেন, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদাতে কারোর কোনো আপত্তি আছে কিনা বা প্রবলেম আছে কিনা? বলেন তো আমাকে।
ক্লিয়ারলি বলেন। ওকে, এখন আসেন মূলধন সংক্রান্ত। সব থেকে ভেজাইল্লা জায়গা হচ্ছে মূলধন সংক্রান্ত জায়গাটা, যেখানে হচ্ছে সব থেকে ভেজালটা বাঁধে। এই জায়গায় হচ্ছে ভেজালটা, যে আপনার হচ্ছে এই মূলধন সংক্রান্ত অংশটাতে সব থেকে বেশি ভেজাল বাঁধে। একদম শুরু থেকে সবাই থাকবেন, হ্যাঁ, মূলধনের অংশে। আর কারো কোনো প্রবলেম হলে সেটা আমরা আবার শেষে গিয়ে রিপিট করব যে এই অংশে প্রবলেম আছে। হ্যাঁ, দেখেন এইখানে একটু জাস্ট আপনারা জাবেদাগুলা দেখেন, যে বেশিরভাগ জায়গায় দেখবেন যে এই টাইপস এর জাবেদাগুলা থাকে, তাই না বলেন? মানে এরকম আজাইরা ভেজাল থাকে বেশিরভাগ জায়গায়। সো শুরু করি না এটা। উম, 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 বুঝি নাই মিথিলা। আচ্ছা, কুরিন তো বুঝাই দিব, আর শুরু কুরিন আমি জানি না কি বুঝাইতে চাইছেন। আচ্ছা, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক নাম্বার নিয়ে অনেক ভেজাল হয়। সো আপনাদের কাজ কি হবে, দেখেন একটা মানে সুন্দর মতো দেখেন কি অবস্থা করা, এর বাইরে কখনো কোনো কোশ্চেন হয় না। ওকে, আচ্ছা, একবারে প্রথমটা আসেন। জনাব করিম 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। ও যদি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসে এবং সেটা দিয়ে ব্যবসা শুরু করে, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসলে সেটাকে আমরা কি বলি, মূলধন হিসাব। আর মালিকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা যদি মালিক নিয়ে যায় সেটাকে আমরা বলি উত্তোলন হিসাব। এই দুটো তো আমরা খুব ভালো রকম জানি। টাকা নিয়ে আসলে মূলধন, টাকা নিয়ে চলে গেলে উত্তোলন, শেষ। এখন জনাব করিম 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 10,000 টাকা কি কিছু বলে নাই, তার মানে নগদ টাকা। তাহলে জাবেদা কি হবে, এক নম্বরের জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, রাইট? তো নগদান হিসাবটা কি, সম্পদ, এটা কি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে। আর মূলধন হিসাবটা কি, মালিকানা সত্ত্ব, এটাও কি হয়েছে বৃদ্ধি পাইছে, কারণ মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়, ডেবিট হয়। কারো আপত্তি আছে প্রথম কোশ্চেনে, প্রথম অংশে কারো কোনো আপত্তি আছে বলেন তো? ওয়ালাইকুম আসসালাম তাশফিয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসেন 2 নম্বরে, আরেকটু আপগ্রেড হয়েছে, বলছে জনাব আলিম নগদ 12,000 টাকা আর ব্যাংক উদ্বৃত্ত 5,000 নিয়ে ব্যবসা শুরু করলেন। ও নগদ টাকা নিয়ে আসছে 12,000 আর ব্যাংক উদ্বৃত্ত নিয়ে আসছে 5,000। এটা নিয়ে সে কি করছে, ব্যবসাটা শুরু করছে। তাহলে নগদ টাকাও বাড়ছে ব্যবসায়, ব্যাংকের টাকাও বাড়ছে। আর এই দুইটা মিলিয়ে কি হয়েছে, দুইটা টাকা যেহেতু সে নিয়ে এসে ব্যবসা শুরু করছে, তাই সেটা হচ্ছে মূলধন। জিনিসটা কিভাবে লিখবো, 2 নম্বর, নগদান হিসাব ডেবিট, এরপরে ব্যাংক হিসাব ডেবিট, কারণ এটাও সম্পদ, আর মূলধন হিসাব ক্রেডিট। নগদান ডেবিট কত, 12,000, ব্যাংক উদ্বৃত্ত 5,000। তাহলে নগদানের ঘরে আগে লিখে নিব মনে করেন 12,000। আমি একটু টাকার অঙ্কটা এখানে দেখাই দিই এই ম্যাথটার ক্ষেত্রে, নাহলে আপনাদের সমস্যা হবে। আর ব্যাংক হচ্ছে ডেবিট 5,000, আর মূলধন তাহলে টোটাল হচ্ছে এই দুইটা যোগ করলে 17,000। নগদানটা হচ্ছে সম্পদ, এই সম্পদটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। ব্যাংক হিসাবটা কি, এটাও সম্পদ, এই সম্পদটাও কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আর মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটাও কি হয়েছে, বৃদ্ধি পাইছে। বলেন, কারো কোনো আপত্তি আছে? সবাই বুঝছেন এই অংশটা?
ওকে মিথিলা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা অনেক কিছু পারেন। ওকে, ডান। এরপরে আসুন, বুঝছো জনাব আকরাম নগদ 16,000, ব্যাংক 4,000, আর পণ্য দ্রব্য 7,000 নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে ও তিনটা জিনিস নিয়ে আসছে। প্রথমটাই আমরা দেখছিলাম, প্রথমটা হচ্ছে একটা জিনিস, অর্থাৎ এটা হচ্ছে নগদ। পরেরটাই আমরা দেখছি হচ্ছে নগদ, ব্যাংক দুইটা আছে, অর্থাৎ আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, 1 2 3টা, এখন আসছে আমরা তিনটাতে। তো নগদ হচ্ছে 16,000 টাকা, ব্যাংক 4,000 টাকা, আর পণ্যদ্রব্য 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন নগদ আর ব্যাংক তো আমরা বুঝেই গেছি যে এটাও ডেবিট এটাও ডেবিট। পণ্যদ্রব্যটাও সম্পদ, এটাও মাথায় রাখবেন। পণ্যদ্রব্যটা কি? সম্পদ, এটাও হচ্ছে ডেবিট হবে। তাহলে এখন আমরা কিভাবে লিখবো 3 নাম্বারটা? জায়গা এখানে হবে। আচ্ছা, আমরা আরেকটা পেজ নিই, সমস্যা নেই। 3 নাম্বার, নগদান হিসাব ডেবিট, আমাদের ব্যাংক হিসাব ডেবিট, এরপরে হচ্ছে পণ্যদ্রব্য লিখবেন, পণ্যদ্রব্য হিসাব ডেবিট। এইখানে কেউ ক্রয় লিখতে যাবেন না, এখানে অবশ্যই লিখবেন পণ্যদ্রব্য হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। এখন দেখেন টাকার অঙ্কটা যদি আমরা একটু দেখি, নগদ ছিল 16,000, ব্যাংক ছিল 4,000, আর পণ্যদ্রব্য 7,000। তাহলে যার টাকা তার ঘরে লিখে দিলাম 16,000, 4,000, 7,000, 20 আর 7, 27,000 টোটালটা। এই তিনটা যোগ করলে আমার হচ্ছে এই অংশটা আসে, অর্থাৎ মূলধন হিসাবটা চলে আসে। তাহলে এখন যদি আমি লিখি নগদান হচ্ছে আমার সম্পদ, এটা কি? সম্পদ বৃদ্ধি। পরেরটা কি? সম্পদ বৃদ্ধি। পণ্যদ্রব্যটা আমার কি? এটাও সম্পদ বৃদ্ধি। আর মূলধনটা কি? আমার মালিকানা সত্ত্ব, এটাও বৃদ্ধি। ডান। এই হচ্ছে আমার 3 নাম্বার জাবেদা। বলেন, সবাই বুঝছেন? যেহেতু এইগুলো বেশি প্রবলেম হয়, সো আমি এই অংশটা এক এক করে বুঝাই গেলাম। সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? কারো আপত্তি নাই সম্ভবত। এরপরে অংশ আসুন, নগদ 16,000 টাকা, ব্যাংক 4,000 টাকা, পাওনাদার 13,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে দেখেন দুইটা সম্পদ আছে, একটা হচ্ছে দায় আছে। তার মানে জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে গেছে এখন। এখন জিনিসটা আগের মতো নাই। তার মানে নগদ 16,000 আছে, ব্যাংক আছে, পাওনাদার আছে। আমরা জানি কি পাওনাদার বাড়লে কি হয়? পাওনাদার বাড়লে ক্রেডিট হয়। আর বাকিগুলো কি হয়েছে? নগদ বাড়ছে, ব্যাংকও বাড়ছে। যেহেতু এই দুটো সম্পদ তাই ডেবিট, আর পাওনাদার যেহেতু হচ্ছে আমাদের জন্য দায়, তাই এটা হচ্ছে ক্রেডিট। এখন কিভাবে লিখবো সেটা একটু আমরা দেখি। 4 নাম্বার, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব আমরা জানি ক্রেডিট, কারণ এটা দায়, আর মালিকানা সত্ত্ব ও সরি, আমারই মাথা গেছে দেখছেন। হাঁটুয়া পাস চিন্তা করতে করতে মাথার শেষ। ক্রেডিট। নিশাদ বলেন। এখন আমাদের নগদ কত আছে? 16,000, ব্যাংক আছে 4,000।
16,000, ব্যাংক আছে 4,000, আর পাওনাদার আছে 13,000। এখন এটার হিসাব কি করে বের করবেন? আগে ডেবিট সাইড যোগ করেন। 16,000 যোগ করলে কত হয়? 20,000। ক্রেডিট সাইডে অলরেডি আছে 13,000, তার মানে মূলধন আর কত আছে? মূলধন আছে মাত্র 7,000। টাকার অ্যামাউন্টটা কিন্তু এভাবে বের হবে। ওকে, এটা গেল। এখন তাহলে কি করব আমরা? নগদানটা আমরা কি বুঝছি? এটা সম্পদ, অর্থাৎ অ্যাসেট বৃদ্ধি। ব্যাংক, এটাও আমরা বুঝছি অ্যাসেট বৃদ্ধি। পাওনাদার আমরা বুঝছি এটা হচ্ছে লায়াবিলিটি বৃদ্ধি। মূলধন, এটা আমরা বুঝছি মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি, এটা বৃদ্ধি। এখন বলেন তো কার কোন অংশে সমস্যা? ওকে, আচ্ছা 4 নাম্বারটা দেখেন, কোনো প্রবলেম আছে কিনা? যেহেতু দায় একটা আমাদের বাড়ছে বা দায় আসছে, তাই ওটা হচ্ছে ক্রেডিট, আর সম্পদের ক্ষেত্রে সেগুলো হচ্ছে কি হয়েছে? ডেবিট। কোনো প্রবলেম ফেস করছেন? ওকে, ঠিক আছে। যার যে অংশে মনে করেন প্রবলেম মনে হচ্ছে, সে সেই অংশটা একটু নোট ডাউন করে রাখবেন, যে স্যার এইটা আবার আপনি একটু পরে বুঝায়েন। কারণ হচ্ছে আমরা স্পিডে যাচ্ছি, তো সেটা একটু শেষ করে নিব, নিয়ে দেন আবার ব্যাক করব। তখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব যে কার কোনটা প্রবলেম। ওকে, তারপরে একটা দেখেন, নগদ 13,000 টাকা, দেনাদার 6,000 টাকা, আর ব্যাংক ঋণ, এটা সব থেকে ভেজাল। 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। নেটওয়ার্ক কি এখনো প্রবলেম দিচ্ছে? আমার নেটওয়ার্ক আপনারা ভালো বলতে পারবেন, সো আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতেছি, ক্লিয়ারলি শুনতেছেন? মানে ধরেন তো, একটা মিনিট আমি একটু দেখি নেটওয়ার্ক ঠিক করা যায় কি। আমি কোথাও যাই নাই, আমি আছি। নেটওয়ার্কে একটু প্রবলেম দিচ্ছিল, তো তাই হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমটা সলভ করতেছিলাম। ওকে, আপনারা শুনতে পাচ্ছেন না ক্লিয়ারলি? আচ্ছা, এখন আসেন একবারে লাস্টের যেটা, সেটা হচ্ছে দেখেন এখানে একটা হচ্ছে নগদ আছে, এটা আমরা জানি সম্পদ। দেনাদার আছে, এটাও আমরা জানি সম্পদ। আর ব্যাংক ঋণ আছে, ব্যাংক ঋণটা আমরা কি জানি? ব্যাংক ঋণটা আমরা জানি এটা হচ্ছে আমাদের জন্য দায়। এখন বিষয়টা হচ্ছে, তাহলে জাবেদাটা কি হবে? এটা জাবেদা হবে, এটা আমাদের 5 নাম্বার। যেহেতু আমাদের নগদ টাকা আছে, তাই নগদান ডেবিট, আর দেনাদার আছে, তাই দেনাদার ডেবিট। যেহেতু সম্পদ, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আর এবার আসেন ব্যাংক ঋণ। এই যে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণটা আমাদের জন্য কি? ব্যাংক ঋণটা হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে ব্যাংক ঋণটা যেহেতু দায়, তাহলে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কিন্তু খেলাটা জমবে টাকার সময়। আর যেহেতু আর কিচ্ছু নাই, তাই শেষে আসবে মূলধন হিসাব। এখন দেখেন, নগদ কত আছে? 13,000। দেনাদার আছে কত? 6,000। এই দুটা টাকা লিখে দিলাম। নগদ 13,000, আর দেনাদার হচ্ছে 6,000। ব্যাংক ঋণ দেখেন তো কত আছে? ব্যাংক থেকে ঋণ নিলে এটা মাথায় রাখবেন, ব্যাংক থেকে যদি ঋণ নেন, ব্যাংক কখনো আপনাকে আলাদা করে ঋণ দেয় না। ওই যে ব্যাংক ঋণের জাবেদা করলে কি হবে? নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাই যেটা হবে, 2,000 টাকা, অর্থাৎ ব্যাংক ঋণ আছে 2,000 টাকা, এই 2,000 টাকা নগদানের সাথে যুক্ত হবে। আর ব্যাংক ঋণেও এই 2,000 টাকা কি হবে? যুক্ত হবে। অর্থাৎ নগদান ডেবিট, আর দেনাদার ডেবিট, আর ব্যাংক ঋণ ক্রেডিট, 2,000 টাকা এই জায়গায় যে যুক্ত হলো। এখন দেখেন তো, আগে ডেবিট সাইড যোগ করেন। 13 আর 2 15 আর 6 21,000 টাকা। এখান থেকে 2,000 বাদ দিলে হয়
19,000 টাকা। বলেন তো এই অংশটা বুঝছেন কিনা আপনারা? আপনাদের কাছে ক্লিয়ার কিনা এই অংশটা একটু বলেন আমার। হয় মালিকের টাকা যদি সাধারণত দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তাহলে সেটা হয়ে যায় উত্তোলন। এই ক্ষেত্রে কি হবে? উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এগুলো আমরা সবসময় আগের ক্লাসগুলোতে শেষ করে আসছি। জাস্ট যেহেতু আমাদের রিভিশন ক্লাস, তাই আমরা আমাদের রিভিশন ক্লাসে এই জিনিসগুলোকে ঝটপট শেষ করে ফেললাম, একবার রিভাইজ দিয়ে ফেললাম যে কি কি ধরনের প্রবলেম আমাদের থাকে। পণ্য উত্তোলন করলে কি হয় আমরা জানি, উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, একটা কোশ্চেন প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে থেকে আসছে, সেই জিনিসটা হচ্ছে কুরিন। কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। কুরিনের আরেক নাম কি? অনাদায়ী পাওনা। এই ক্ষেত্রে কি হবে? কুরিন জিনিসটা কি আগে একটু জাস্ট বলি। কুরিন হচ্ছে আপনি আমার কাছে টাকা পাইতেন কিন্তু সেই টাকা আদায় করতে পারতেছেন না, বা আপনি কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করছেন, বাকিতে পণ্য বিক্রি করার পরে তার কাছে তো টাকা পাইতেন, ওই টাকা আপনি আদায় করতে পারতেছেন না। এই যে টাকা আদায় করতে না পারা, এটাকে বলা হয় কুরিন বা অনাদায়ী পাওনা। আপনারা মিউট করে রাখেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? কুরিনটা হচ্ছে আপনার জন্য সবসময় ব্যয়, তাই হবে কি কুরিন হিসাব ডেবিট। ওকে, কুরিন হিসাব ডেবিট, আর হচ্ছে আপনার দেনাদার হিসাব ক্রেডিট। কারণটা হচ্ছে কুরিন হচ্ছে আপনার জন্য ব্যয়, আর এই ব্যয়টা কি হয়েছে? বৃদ্ধি পাইছে, কারণ আপনি তার থেকে আর টাকা পাবেন না, এটা আপনার জন্য ক্ষতি। আর যেহেতু তার থেকে টাকা পাবেন না, তাই আপনার দেনাদার কি হবে? কমে যাবে। সম্পদ হ্রাস। এখন বলেন তো কারো কোনো ধরনের প্রবলেম আছে কিনা এখানে এই ইস্যুতে? কারো কোনো প্রবলেম আছে? মিথিলা, রাহি? ওকে, আজান হচ্ছে তো, একটু আজানটা শেষ হোক, আমি এইচডব্লিউ টা আপনাদের লিখে দিই। حي على الصلاة، حي على الصلاة، حي على الصلاة، حي على الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আচ্ছা, এবার আমি বলি আপনাদেরকে, আপনাদের এইচডব্লিউ হচ্ছে যতগুলো জাবেদা দেওয়া আছে, অর্থাৎ শীটটা তো দিয়ে দিব আপনাদেরকে, এখনই দিয়ে দিব। ওই শীটটাতে যতগুলো জাবেদা আছে সবগুলো জাবেদার মানে সবগুলো লেনদেনের জাবেদা করবেন। কিভাবে করবেন? আমরা এখানে ঠিক যেভাবে করছি এভাবে করবেন, এভাবে ডেবিট ক্রেডিট করবেন। করার পর টাকার অঙ্কটাও লিখবেন আপনারা, টাকার অঙ্ক মাস্ট লিখবেন। লেখার পরে এটা কি জাতীয় হিসাব, সম্পদ, আয়, ব্যয়, কি জাতীয় হিসাব সেটা লিখবেন। এরপরে যেটা করবেন ওইটা বৃদ্ধি নাকি হ্রাস সেটাও আপনি মাস্ট লিখবেন, যেটা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে। এই পর্যন্ত গেল। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে হিসাব সমীকরণে বসাবেন। আপনারা তো হিসাব সমীকরণ করতে পারেন, হিসাব সমীকরণে বসায় দেখাবেন
প্রত্যেকটা, অর্থাৎ আমাদের সব মিলে 22টা লেনদেনে আছে, 22টা লেনদেনের হিসাব সমীকরণে বসাবেন। এখন 2 পৃষ্ঠা লাগুক 3 পৃষ্ঠা লাগুক, হিসাব সমীকরণে বসায় এটার একটা ম্যাথ করবেন। টোটাল এই হচ্ছে আপনাদের এইচডব্লিউ, আর এই এইচডব্লিউটা জমা দিবেন হচ্ছে মঙ্গলবারের দিন আপনাদের যে ক্লাস আছে 8টা বাজে, ওই 8টা বাজে ক্লাসের আগে। এটা মাথায় রাখবেন। সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই কি বিষয়টা ক্লিয়ার? কারোর এইচডব্লিউ নিয়ে কোনো ধরনের কনফিউশন আছে? হিসাব সমীকরণের ছক আছে না স্যার, এ ইকুয়ালস টু এল প্লাস ওই, ছক আছে না, ওই ছকে এই ম্যাথ গুলাকে করবেন, এই জাবেদা গুলাকে ওই ছকে ফেলাবেন। এখন আমাদের তো এখানে ডেট দেওয়া নাই, আপনাদের ডেট লেখার দরকার নেই, জাস্ট সিরিয়াল দিয়ে 1 2 3 4 দিয়ে লিখবেন হিসাব সমীকরণে, দ্বিতীয় অধ্যায়ে যে হিসাব সমীকরণ আছে। বুঝছেন মিথিলা? এখন ক্লিয়ার মিথিলা? ওকে, ঠিক আছে, তাহলে আপনারা এটা জমা দিবেন, আমি আপনাদেরকে এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পুরো এইচডব্লিউটা কি করবেন আপনারা গ্রুপে সাবমিট করবেন। ওকে, আমি যদি অ্যাসাইনমেন্ট না পাই প্রত্যেকটার গার্জিয়ানকে ফোন দিব, আর আপনাদের যে লাস্টে এসে যে সাজেশন দিব না, ওই সাজেশনটাই আটকায় দিব, যে যে সাবমিট করবে না কোনো সাজেশন দিব না, মাথায় রাখেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনাদের সবার অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ চেক যাবে, আর সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।